धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। परम पूजनीय श्रीमद स्वामी सर्वेश्वरानंदजी महाराज एवं कल्याणी मातृ मिशन मंदिरेर सकल सन्यासी और ब्रह्मचारी एवं आपनारा जारा महाभारतेर चरित्रगाथा पर्याये आज के आचार्य द्रोण सम्पर्के शुनते बसेछेन आपनादेर सकलके आमार आंतरिक कृतज्ञता एवं श्रद्धा निवेदन करछि। एर आगे আমরা যখন আলোচনা করেছিলাম ধৃতরাষ্ট্র সম্পর্কে তখন শুরুতেই ফ্যানের আওয়াজ কম করতে বলছেন। আচ্ছা, তাহলে ফ্যানটা একটু বন্ধ করে দিলে ভালো হয়। তা সেই সময় সম্রাট ধৃতরাষ্ট্র সম্পর্কে যখন আমরা আলোচনা করেছিলাম তখন একটা কথা শুরুতেই বলেছিলাম, সেই কথাটা আজও বলতে হবে এবং প্রতিদিনই আমাদের সেটা একটু স্মরণ করতে হবে। কারণ কোনো চরিত্র বিশ্লেষণ করতে গেলে এই জিনিসগুলো একটু আমাদের মনে রাখা জরুরি। শুধু মহাভারতের চরিত্র আলোচনার ক্ষেত্রেই নয়, যে কোনো চরিত্রের ক্ষেত্রে এখনকার দিনের মানুষের ক্ষেত্রেও এটি খুব প্রযোজ্য। সেটা হচ্ছে যার চরিত্র বিশ্লেষণ করছি তার পিতামাতা কীরকম ছিলেন, কিভাবে তার জন্ম হলো, মানে সেই সময় তাদের মানসিক অবস্থা কীরকম, তারপর তার শৈশবের পরিবেশ কেমন, এরপর তার পিতামাতার শিক্ষা কীরকম ছিল, পারিপার্শ্বিকতা কেমন, এই সব কিছুর ওপর নির্ভর করে একটি মানুষের জীবন। সেই হিসেবে দেখতে গেলে আচার্য দ্রোণের জীবনচরিত আলোচনায় পারিপার্শ্বিকতা একটি বিরাট প্রভাব বিস্তার করেছিল, সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাব। পিতামাতা বা তার ছোটোবেলার পরিবেশ এ তো ছিলই, ঠিকই আছে, কিন্তু তার জন্মগত সংস্কার এবং তার পারিপার্শ্বিকতা এই দুটি খুব মূল্যবান আচার্য দ্রোণের চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে। তার জন্ম হরিদ্বারের কাছে, সেখানেই তার পিতা ঋষি ভরদ্বাজের আশ্রম। তিনি ঋষি ভরদ্বাজ পুত্র এবং তার মায়ের নাম ঘৃতাচি। এই দুজনের সন্তান হলেন দ্রোণ। তার জন্ম হয়েছিল এক লাইনে মাত্র বলা আছে কলসে, সেই জন্য ওনার নাম দ্রোণ। দ্রোণ মানে ধান মাপার যে রেক হয় বা কলস হয় ছোট, সেই রকম। তা কীভাবে সেটি সম্পন্ন হয়েছিল সেটা কিন্তু মহাভারতে বলা নেই, কিন্তু এইটুকুনি বলা আছে তার জন্ম কলসে, ওই জন্য তার নাম দ্রোণ। অর্থাৎ দুর্যোধনের মতো আচার্য দ্রোণও বোধ হয় টেস্ট টিউব বেবি ছিলেন, আমরা এটা মনে করে নিতে পারি, ঠিক নাও হতে পারে। আর জন্মের পর তার মা তাকে পরিত্যাগ করে চলে যান, অত্যন্ত দুর্ভাগ্যের জীবন। কিন্তু এই মায়ের অভাব তিনি এর পরবর্তীকালে কখনো বলেছেন বলে জানা যায় না। তার মনের সেই দুঃখ, কষ্ট, বেদনা নিজের মনের মধ্যেই রেখে দিয়েছিলেন, কারুর কাছে সেটি সেভাবে প্রকাশ করেননি। ছোট থেকে তিনি তার বাবার আশ্রমেই বড় হয়েছেন। বাবার আশ্রম মানে সেকালের সেই মুনি ঋষিদের যেমন আশ্রম হয় সেই রকম, সবসময় পুজো আচ্চা, যাগ যজ্ঞ ক্রিয়াকলাপ, সাধু সন্তের আগমন, বেদ পাঠ, বেদাঙ্গ পাঠ, এই সব চলছে। সেই দেখে দেখে আচার্য তখন নন, দ্রোণ বড় হচ্ছেন এবং সেই প্রভাব নিশ্চয়ই তার মধ্যে ছিল। তিনি ব্রাহ্মণ কুলের সন্তান, ব্রাহ্মণ্য পরিবেশেই তার বেড়ে ওঠা। পিতার কাছেই তার বেদ বেদাঙ্গ, ন্যায় জ্যোতিষ সব কিছু যা যা তখনকার দিনের পঠন পাঠন বিষয় ছিল সবই তিনি আত্মগত করেছিলেন। আর তার পিতার একটা প্যাশন ছিল,
অবসর বিনোদন যাকে বলে, যেমন ধরুন অনেকে ব্যাংকে কাজ করেন, কিংবা শিক্ষকতা করেন, কিংবা ডাক্তারি করেন, বাড়িতে ফিরে কোনো অবসর সময় হয়তো একটু গান শোনেন, কিংবা ছবি আঁকেন, বা কিছু না কিছু একটা অন্য বিষয় নিয়ে মেতে থাকেন। সেটা তার প্যাশন, তার অবসর বিনোদনের স্থান। কেউ বইও পড়েন। এরকম ভরদ্বাজের একটা প্যাশন ছিল, সেটা হচ্ছে অস্ত্রচর্চা। এটি তার খুব ভালো লাগতো, তিনি করতেন। আপনাদের মনে হতে পারে মুনি ঋষি হয়ে অস্ত্র চালাচ্ছেন, এটা কীরকম কথা। না, এই জিনিস আমরা রামায়ণের সময়ও দেখেছি, এর নতুন কিছু নয়। তারা করতেই পারতেন, পেশা হিসেবে না, এটা তার প্যাশন হিসেবে নিয়েছিলেন। তার ছোটোবেলা থেকে দ্রোণ এগুলো সবই দেখছেন। পিতার আশ্রমিক পরিবেশ, পিতার শিক্ষা সব তিনি শুনছেন, দেখছেন, আত্মগত করছেন। কিন্তু যেটি তার মনোযোগ আকর্ষণ করছে সেটা হচ্ছে পিতার ধনুর্বেদ চর্চা। তা পিতার ধনুর্বেদ চর্চা তখন এমনই হলো যে বহু জায়গা থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করলো তার কাছে পঠন পাঠনের জন্য এবং অস্ত্র চর্চার জন্য। অস্ত্রবিদ্যা তিনি শিখবেন। সেই সময় তারা যে জায়গাটা ছিলেন সেই জায়গাটা ছিল পাঞ্চাল। পাঞ্চাল রাজ পৃষৎ তার পুত্র দ্রুপদকে নিয়ে এলেন ভরদ্বাজের আশ্রমে ভর্তি করতে। সেখানে দ্রুপদ পড়াশোনা করবেন, সেই সঙ্গে অস্ত্রচর্চাও করবেন। ওইখানেই দ্রোণের সঙ্গে দ্রুপদের প্রথম পরিচয়। কিন্তু সেই সময়কার কথা খুব বেশি জানা যায় না। এরপর ভরদ্বাজ ঠিক করলেন, যখনই দ্রোণ কিছুটা শিখে ফেলেছেন অস্ত্রচর্চা ভালো মতো, সেই সময় তিনি স্থির করলেন, তার এক শিষ্য ছিল অগ্নিসম তেজস্বী ঋষি অগ্নিবেশ্য, ভরদ্বাজের শিষ্য অগ্নিবেশ্য, তার কাছে দ্রোণকে পাঠালেন আরও কিছু অস্ত্রবিদ্যা আয়ত্ত করার জন্য। তিনি নিজেই দিতে পারতেন, কারণ ভরদ্বাজ দেখা যাচ্ছে অস্ত্রের মধ্যে সর্বোত্তম যে অস্ত্র শিক্ষার সবশেষে যেটি দেওয়া হয় সেটি হচ্ছে ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র বিদ্যা সবশেষে শিক্ষার্থীকে দেওয়া হয়, কারণ সেটি এত মারাত্মক, এত গুরুত্বপূর্ণ, সেটা চট করে দেওয়া হয় না। তার জন্য তাকে যোগ্যতা অর্জনও করতে হয়। তা ভরদ্বাজের কাছে সেই ব্রহ্মাস্ত্র ছিল। তিনি অগ্নিবেশ্যকে সেই ব্রহ্মাস্ত্র প্রদানও করেছিলেন, শিখিয়েও ছিলেন। এবং অগ্নিবেশ্য তার আশ্রমে যত শিক্ষার্থী আসতো তাদেরকে শিক্ষা দিতেন। অগ্নিবেশ্য আবার ঋষি অগস্ত্যেরও কাছেও অস্ত্রবিদ্যা শিখেছিলেন। তা আরও ভালো কিছু শেখার জন্য ভরদ্বাজ তার পুত্রকে পাঠালেন ঋষি অগ্নিবেশ্বর কাছে। সেইখানে পৃষত তার পুত্র দ্রুপদকে পাঠিয়ে দিলেন। পড়াশোনাও হবে আর অস্ত্রবিদ্যা শিখতে হবে। বিশেষ করে দ্রুপদ তো রাজার ছেলে, অস্ত্রবিদ্যা তাকে শিখতেই হবে, সেই জন্য পাঠালেন। তা সেইখানেই প্রধানত দ্রুপদের সঙ্গে দ্রোণের একটা সখ্যতা গড়ে উঠল। আর একটা মনে রাখার বিষয় হচ্ছে, ভরদ্বাজ যে কারণে দ্রোণকে পাঠালেন সেটা একটা বাস্তব সমস্যার কথা ভেবে। পিতা সবসময় পুত্রকে শেখাতেই পারেন, কিন্তু কখনো যদি তার মনে স্নেহ মমতা এসে যায় যেখানে তিরস্কার করার কথা সেটি হয়তো করতে পারলেন না, সেখানে একজন শিক্ষক সেটি পারবেন। যেখানে তিরস্কার করা প্রয়োজন, একটু সমঝে দেওয়া, কড়া কথা বলা প্রয়োজন, সেটি বলতে পারবেন। আর পিতা হয়ে পুত্রকে ব্রহ্মাস্ত্র প্রদান করছেন, যদি এই বিচারটা, সিদ্ধান্তটা ভুল হয় তাহলে ভবিষ্যতে কথা শুনতে হবে। বরং ভরদ্বাজ চাইলেন দ্রোণ নিজের যোগ্যতায় সেটি অর্জন করুক অগ্নিবেশ্বর কাছ থেকে। ব্রহ্মাস্ত্র তো যে কোনো ছেলে পেতে পারে না, যোগ্যতা অর্জন করতে হয়। অধিকার সকলেরই আছে, অনুমতিটা থাকা প্রয়োজন। গুরুর অনুমতিতেই শিষ্য সেটি প্রয়োগ করতে পারেন। সেই সব ভেবেই কিন্তু পাঠিয়েছিলেন। আশ্রমিক জীবন, অগ্নিবেশ্যের আশ্রমে দ্রোণাচার্যের আশ্রমিক জীবন খুব আনন্দেই কাটছিল, ভালোই লাগছিল। কিন্তু সেকালের যে ব্রহ্মচর্য আশ্রম সেটি কিন্তু খুব একটা আরামপ্রদ ছিল না, বরং ভীষণ পরিশ্রম সাধ্য এবং কষ্টকর ছিল। প্রথমত ব্রহ্মচর্য পালন,
সেখানে অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়ের সংযম, শাস্ত্রপাঠ, অনুশীলন, চর্চা, প্রচণ্ড কষ্টসাধ্য অস্ত্রশিক্ষা, তার ওপর গুরুকে সংসার জীবনে সাহায্য করা, এই সব কিছুই তাদের করতে হতো। সেখানে কে রাজার ছেলে, কে ঋষির ছেলে, কি প্রজার ছেলে, সেগুলো দেখা হতো না। সকলেরই একইভাবে পরিশ্রম করতে হতো, সেই কষ্ট ভোগ করতে হতো। পরবর্তীকালে দ্রোণ জানাচ্ছেন যে দীর্ঘকাল ধরে, বহু বছর ধরে তিনি সেই ঋষি অগ্নিবেশের আশ্রমে বেদপাঠ, বেদাঙ্গ পাঠ এবং অস্ত্রচর্চা সেটি করেছিলেন। এত কষ্টসাধ্য তার জীবন ছিল সেই সময় যে মাথায় তেল মাখা হয়ে উঠত না, মাথায় জট পড়ে গেছিল। কতখানি ব্রহ্মচর্য পালন এবং পরিশ্রম তিনি করেছিলেন সেটি এক্ষেত্রে বোঝা যায়। এই সময় তার দুটো জিনিস খুব ভালো লাগতো, যতই কষ্ট হোক। এক, তার অস্ত্রশিক্ষা, যেটিকে তিনি খুব ভালোবাসেন, আর দ্বিতীয়, দ্রুপদের বন্ধুত্ব। এই দুই বন্ধুর মধ্যে একান্তে নানা রকম কথাবার্তা হতো, যেমন হয় ব্যক্তিগত কথাবার্তা। সেখানে দ্রোণ নিশ্চয়ই তার মনের কিছু দুঃখের কথা দ্রুপদকে বলে থাকতে পারেন, হয়তো এগুলো পরিষ্কার করে বলা নেই, কোনো কোনো ইঙ্গিত থেকে আমরা অনুমান করি মাত্র। সেটা হলো যে তার সাংসারিক দুঃখর কথা। যেমন তিনি দেখছেন তার পিতার সংসার চলে যাচ্ছে, যে যা দিচ্ছে দান দক্ষিণা সেইভাবে চলে যাচ্ছে, কিন্তু দ্রোণ সেগুলো খুব একটা পছন্দ করেন না, সেগুলো তার খুব একটা ভালো লাগে না। এই যে ব্রাহ্মণদের যে যজন যাজন দক্ষিণা লাভ, এগুলো দ্রোণের পছন্দ নয়। তিনি চান নিজে কিছু করতে। এইভাবে সাধারণভাবে জীবনযাপন দ্রোণের অভিপ্রেত নয়। তার ইচ্ছা একটি সচ্ছল সুন্দর জীবনযাত্রা, এবং সেটি অস্ত্রচর্চা করেই। এইটা তার ভীষণ পছন্দের। এই দুঃখের কথা যেটা তার পিতার আশ্রমে পাচ্ছিলেন না, সেটি তিনি নিশ্চয়ই দ্রুপদকে বলেছিলেন। দ্রুপদ তাকে সাহস দিত, সাহায্য করত, আশ্বাস দিত, আর নানাভাবে দ্রোণাচার্যের মনকে আনন্দে ভুলিয়ে রাখার চেষ্টা করত। দ্রুপদ ফিরে গেলেন তার রাজার কাছে, রাজবাড়িতে। দ্রোণ আরও কিছুদিন রইলেন, এবং সেই সময় তিনি সেই বিখ্যাত ব্রহ্মাস্ত্র, ব্রহ্মশির অস্ত্র লাভ করলেন গুরু অগ্নিবেশের কাছ থেকে। অগ্নিবেশ্য তাকে এটি দিলেন, তাকে উপযুক্ত আধার মনে করেই। বলা হয় মহাভারতে এরকমই আছে যে যার মধ্যে ভবিষ্যতে অস্ত্রগুরুর সম্ভাবনা দেখা যাবে, তাকে এই অস্ত্রটি দেওয়া যেতে পারে। দ্রোণের মধ্যে এই সম্ভাবনাটি নিশ্চয়ই দেখেছিলেন অগ্নিবেশ্য, তাকে তিনি সেটি দিয়েছিলেন। দ্রোণ সেটি নিয়ে কৃতজ্ঞতা স্বরূপ তাকে শ্রদ্ধা প্রণাম ইত্যাদি জানিয়ে ফিরে এলেন তার পিতার কাছে পাঞ্চালে। এই সময় আরেকটি কথা বলা দরকার, অগ্নিবেশ্য যখন সেটি দ্রোণকে দিয়েছিলেন তখন একটি গুরুত্বপূর্ণ কথাও বলে দিয়েছিলেন। সেটি হলো এই যে এই অস্ত্র কখনো কোনো সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা যাবে না, বা তোমার চেয়ে কোনো দুর্বল শত্রুর ওপরও তুমি সেটা প্রয়োগ করতে পারো না। এটি ব্রহ্মাস্ত্র প্রয়োগের একটি বিশেষ নিয়ম। যে কোনো গুরু তার শিষ্যকে এটি বলে তারপর ব্রহ্মাস্ত্রটি দিতেন। এটি আমাদের খুব মনে রাখার ব্যাপার আছে। তা যাই হোক, দ্রোণ তো ফিরে এলেন। সেই সময় ভরদ্বাজ চাইছিলেন ছেলের বিয়ে দিতে, ছেলের সংসারই হোক, কিন্তু দ্রোণের খুব একটা আগ্রহ ছিল না। এখনকার মানুষের মতোই দ্রোণের মানসিকতা, খুব চেনা চরিত্র মনে হয় আপনাদের। যেমন দ্রোণ তখন ভাবছেন কি করে প্রতিষ্ঠিত হওয়া যায়, অর্থাৎ নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কিছু রোজগার করা যায়, এবং সেটি অস্ত্রবিদ্যার মাধ্যমে। যদি তিনি যজন যাজন পিতার মতোই করতেন তাহলে তো কিছু হয়েই যেত, কিন্তু সেরকম নয়। তিনি ভালো কিছু কাজ করতে চাইছেন অস্ত্রবিদ্যা শিক্ষার মাধ্যমে, যেটি ক্ষত্রিয়দের কর্ম। সেইটার মাধ্যমে তিনি কিছু করতে চাইছেন, আর তাতে কিছু অর্থ উপার্জন করতে চাইছেন। বিবাহের দিকে তার কোনো আগ্রহ নেই। তা এই সময় দুর্ভাগ্যক্রমে দ্রোণের পিতা ঋষি ভরদ্বাজের দেহাবসান হয়ে গেল, আর কাছাকাছি সময় দ্রুপদের পিতা রাজা পৃষতেরও দেহাবসান ঘটল। দুই বন্ধুই পরলোক গমন করলেন। ছোটবেলা থেকে তো মা নেই,
মনে একটি কষ্ট ছিলই দ্রোণের, এখন একেবারে একা হয়ে গেলেন। ভীষণ মনটা ভারী হয়ে উঠল। সারা পৃথিবী যেন তার কাছে শূন্য বলে বোধ হলো। বুঝতেই পারছেন, একটি তরুণ ছেলে, তার বাপ নেই, মা নেই, কেউ নেই, কোনো আত্মীয় স্বজন নেই, একা পড়ে গেছেন, খুব কষ্ট। তা সেই মনের দুঃখে তিনি ওই আশ্রমেই তপশ্চর্যায় বসে গেলেন। দীর্ঘদিন তিনি তপস্যায় রত হলেন। ধীরে ধীরে তার মন শান্ত হলো, শোক তাপ অনেকটা কেটে গেল। কিন্তু একটা অস্বস্তি মনের মধ্যে রয়ে গেল যে তার পিতার ইচ্ছাটা তিনি পূর্ণ করতে পারলেন না। পিতা চেয়েছিলেন তাকে সংসার জীবনে প্রবেশ করাতে, বিবাহ করাতে। তখন মনে হলো পিতার ইচ্ছা রক্ষার্থে এবং তার নিজের প্রয়োজনেও সংসার জীবন প্রতিপালনের জন্য তাকে যাগযজ্ঞে সহায়তা করবেন বলে একজন কাউকে বিবাহ করবেন। এই বিবাহের প্রয়োজনীয়তা তখনই তার মনে হলো, কিন্তু সেই সমাজে কোনো ব্রাহ্মণ কন্যাকে তিনি পেলেন না বিবাহের মতো। হয় তার পছন্দ হলো না, অথবা তাকে কেউ কন্যা দিতে চাইল না। তার পছন্দ হলো না বলাটা ঠিক হবে না, তার যে খুব একটা বিরাট কিছু পছন্দের ব্যাপার ছিল এমন নয়, কিন্তু পেলেন না। তার কারণ হচ্ছে তিনি ব্রাহ্মণ কুলের সন্তান হয়ে ক্ষত্রিয় কর্মকে জীবিকা হিসেবে গ্রহণ করেছেন। এটি ব্রাহ্মণ্য সমাজ মেনে নিতে পারল না। পঞ্চাল রাজ্য ব্রাহ্মণ্য প্রধান রাজ্য, সেখানে ব্রাহ্মণদের প্রবল প্রতাপ। সেখানে প্রায় এক ঘরে হয়ে গেলেন দ্রোণ। কোনো মেয়েকে তাদের মেয়েকে দ্রোণের হাতে দিলেন না। তখন দ্রোণ বিবাহ করলেন কৃপের যে যমজ বোন কৃপিকে। কৃপ এবং কৃপি এরা যমজ ভাই বোন। এরা থাকতেন সেই সময় হস্তিনাপুরে। কৃপ এবং কৃপি এদের স্বরবনে উদ্ধার করেছিলেন রাজা শান্তনু। তাদের পিতা ছিলেন ঋষি গৌতম এবং মা ছিলেন জনপদী। অর্থাৎ সাংসারিক স্ট্যান্ডার্ড হিসেবে দ্রোণ এবং কৃপ একই গোত্রের বলতে পারেন, একই ধরনের। তা দ্রোণ জানিয়েছেন তার যে পত্নী কৃপি, সে খুব একটা সুন্দরী ছিলেন না, মোটামুটি, এবং বলা আছে মাথায় চুল নাকি একটু কম ছিল। তবে তিনি খুব জ্ঞানী ছিলেন, ব্রতচারিণী ছিলেন। সাংসারিক কর্মে দ্রোণকে নানাভাবে সাহায্য করতেন। তার কোনো লোভ উচ্চাসা, এটা দাও সেটা দাও, এটা না হলে চলবে না, এসব কিচ্ছু ছিল না। বরং সর্বতোভাবে স্বামীকে তিনি সাহায্যই করতেন। তা দ্রোণের সঙ্গে কৃপির যে বিবাহ হলো, এই কৃপ এবং কৃপি সম্বন্ধে আরেকটু বলে নিই। তখন সম্ভবত গঙ্গাপুত্র ভীষ্মের জন্ম হয়ে গেছে, কিন্তু ভীষ্ম তখন গঙ্গার কাছেই মানুষ হচ্ছেন। পিতা শান্তনু পুত্রের মুখ দর্শন করেছেন, কাছে পাননি। সেই সময় যখন বনে একটি পরিত্যক্ত দুই শিশুকে দেখতে পেলেন শান্তনু, তখন তার বাৎসল্য রস জাগ্রত হলো। তাদেরকে তিনি নিয়ে এলেন রাজপ্রাসাদে, মানুষ করতে লাগলেন। কৃপ যত বড় হলেন তার মধ্যে অস্ত্রবিদ্যার প্রতি একটা আকর্ষণ দেখা গেল। তখন ঋষি গৌতম এসে সেই পুত্রের পরিচয় দান করলেন যে আমার পুত্র, এবং আপনি চাইলে আমি একে অস্ত্রবিদ্যা শেখাতে পারি। সানন্দে রাজি হলেন শান্তনু। গৌতম ঋষি কৃপকে অস্ত্রবিদ্যা শেখালেন। কৃপ খুব ভালো অস্ত্রবিদ্যা আয়ত্ত করে নিলেন। রাজবাড়িতেই তাদের থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত হয়ে গেল। এরপরে অনেক ঘটনাই ঘটেছে রাজবাড়িতে, কিন্তু কৃপ এবং কৃপি রাজবাড়িতেই রয়ে গেছেন। তাদের কোনো সমস্যা হয়নি সেখানে থাকার। আর যে সময়ের কথা বলছি, সেই সময় তো কৃপ আচার্যের জায়গাটি পেয়েছেন, তিনি অস্ত্রগুরু হয়ে গেছেন। যাই হোক, কৃপিকে বিবাহ করার পর তখন দ্রোণের সাংসারিক অবস্থা ভালো নয়, খুব একটা অর্থ উপার্জন করতে পারছেন না। তার বিশেষ প্রয়োজন অর্থের। বুঝতেই পারেন সাংসারিক জীবনে অর্থের কি মূল্যবান ভূমিকা। তিনি একটি যে কোনো কর্ম চাইছেন, ক্ষত্রিয় কর্ম, অস্ত্রবিদ্যার মাধ্যমে এরম কর্ম, কিন্তু পাচ্ছেন না, খুব চেষ্টা করছেন। ইতিমধ্যে
তার সংসার একটু বাড়ল, ঘরে এক নতুন অতিথি এলো, সে হচ্ছে তার পুত্র অশ্বত্থামা। মন আনন্দে ভরে গেল দ্রোণের। একটি পুত্রের তার খুব ইচ্ছা ছিল, একটি সুন্দর যেন পুত্র হয় আমার। অশ্বত্থামাকে পেয়ে তার মন আনন্দে ভরপুর হয়ে গেল, কিন্তু অর্থকষ্ট যেমনকে তেমন রইল, বরং আরও বেড়ে গেল। তিনি হন্যে হয়ে খুঁজতে লাগলেন একটি কাজের, উপার্জনের পথ। অস্ত্রচর্চা আরও বাড়িয়ে দিলেন, যাতে সকলে এসে তার কাছে অস্ত্রবিদ্যা শিখতে চায়। বালক অশ্বত্থামা দেখত যে তার সমবয়সী যে ছোট ছোট ছেলেরা তারা দুধ খায়, অশ্বত্থামা দুধ খেতে পারত না। তখন সে বালক ঠিক নয়, শিশু এবং বালকের মাঝামাঝি অবস্থায় ধরুন, বাল্য বয়সে তিনি উত্তীর্ণ হচ্ছেন। দেখছেন তারা দুধ খায়, অশ্বত্থামা দুধ পেত না, তার খুব দুধ খেতে ইচ্ছে হতো। এটি ভীষণ কষ্ট দিল দ্রোণকে। স্বাভাবিক, পুত্র দুধ খেতে চাইছে, সামান্য দুধ, তাকে সেইটুকুনি দিতে পারছি না। একটি দুগ্ধবতী গাভী যদি জোগাড় করা যায়, কারুর কাছ থেকে দানস্বরূপ হোক বা পয়সা দিয়ে কিনেই হোক, কিন্তু কোনোভাবেই দ্রোণ সেটি সুবিধে করতে পারছেন না। সারা পাঞ্চাল চষে ফেললেন, কেউ তাকে কোনো রকমভাবে সাহায্য করল না। ক্রমশ তার সমস্যা বাড়তে লাগলো। তার পিতার ক্ষেত্রে এই সমস্যা হয়নি, কারণ তার পিতার এটি অবসর বিনোদনের ব্যাপার ছিল, অস্ত্র চালনা করা, কিন্তু দ্রোণের ক্ষেত্রে এটি পেশা হয়ে গেছে। কোনো ব্রাহ্মণ তাকে সাহায্য করছে না। একদিন দ্রোণ দেখলেন তার ওই ছোট্ট ছেলে পিটুলি গোলা জল খেয়ে আনন্দে নাচছে, আমি দুধ খেয়েছি, আমি দুধ খেয়েছি। আর পাশে যারা ছেলেরা আছে তারা হাসছে, উপহাস করছে, বলছে তোর বাপটা গরিব, টাকা পয়সা উপায় করার তার কোনো মুরদ নেই, সে তোকে দুধের বদলে পিটুলি গোলা জল খাওয়াচ্ছে। ছোট্ট অশ্বত্থামা সেটি বুঝতে পারছে না। সে ভাবছে আমি তো দুধই খেয়েছি, খুব আনন্দে নাচছে, আর সবাই তাকে দেখে হাসছে। এই দৃশ্য কি মর্মান্তিক আপনারা ভাবুন। এই মর্মান্তিক দৃশ্য দেখে কোনো পিতার মন কি স্থির থাকতে পারে? ভেঙে পড়লেন প্রায়। কিন্তু রক্তে তার ক্ষাত্রবীর্য রয়েছে দ্রোণের। তার ক্রোধ উৎপন্ন হলো। তিনি যদি ব্রাহ্মণ্য বৃত্তিতেই থাকতেন, কিছু না কিছু একটা জোগাড় করে ফেলতেন, কিন্তু সেটি তো তার ইচ্ছে নয়। তিনি ক্ষত্রিয় কর্ম করবেন। একটু সমস্যা হয়েছে, ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু সংস্কারটা ক্ষত্রিয়ের। এটাকে একটু ব্যালেন্স করা দরকার আছে। যদি কেউ ব্যালেন্স না করতে পারে, তাহলে তার জীবনে সমস্যা হয়। এর ঠিক উল্টো দিকে আমরা যুধিষ্ঠিরকে দেখতে পারি। যুধিষ্ঠির আবার ক্ষত্রিয় কুলে জন্ম, কিন্তু তার ব্রাহ্মণ্য সংস্কার। আর দ্রোণের ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু তার ক্ষত্রিয়ের সংস্কার। যুধিষ্ঠির ব্যালেন্স করতে পেরেছিলেন তার নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে, তার স্থিরতা ধীরতা দিয়ে, এবং ব্যাস এবং কৃষ্ণের সাহচর্য দিয়ে। দ্রোণের পক্ষে সেটি সম্ভব ছিল না। তাকে কেউ এভাবে কখনো শেখায়ওনি, বোঝায়ওনি। তিনি ঠিক ব্যালেন্স করতে কিন্তু পারেননি। ব্রাহ্মণত্ব কতখানি থাকবে এবং ক্ষত্রিয়ত্ব কতখানি থাকবে, অর্থাৎ জন্মসূত্রে যে প্রাপ্ত ধর্ম সেটি তিনি কতটা বজায় রাখবেন এবং তার মনোগত ইচ্ছা কতটা পূর্ণ করবেন, এই ব্যালেন্সের অভাব কিন্তু দ্রোণের জীবনে দেখা গেছে। বিশেষ করে কুরুক্ষেত্র যুদ্ধে এই ব্যালেন্সের প্রবলেম হয়ে গেছিল তার। যাই হোক, দ্রোণ অত্যন্ত রজগুণী মানুষ। পরিশ্রম, অধ্যবসায়, ক্রোধ, অর্থস্পৃহা, তেজস্বিতা তার রক্তে রক্তে। তিনি ব্রাহ্মণদের মতো পরমুখাপেক্ষী হবেন না, স্বাধীনভাবে অর্থোপার্জন করবেন, কিন্তু অন্যের সহায়তা ব্যতি রেখে স্বাধীনভাবে। ক্ষত্রিয় কর্মেও যে অন্যের সাহায্য প্রয়োজন হয় সেটি তখনও তার মাথায় আসেনি। যে কোনো কর্মেই কিন্তু অন্যের সাহায্য ছাড়া কেউ এগোতে পারে না। আমি কারুর সাহায্য নেব না অথচ আমি উপার্জন করব, এ তো সম্ভব নয়। যে ব্যবসা করে কিংবা চাকরি করে, যে কাজই সে করুক, অর্থ উপার্জন করতে গেলে দ্বিতীয় বা একাধিক ব্যক্তির সাহায্য লাগবেই, যে কোনোভাবে হোক। দ্রোণের সেটি মনে নেই। যাই হোক, তার এত ভাবার কোনো অবকাশ নেই। দারিদ্র্যের যন্ত্রণা খাড়ার ওপর ঝুলছে, খাড়ার মতো ঝুলছে তার মাথার ওপর, শিরে সংক্রান্তি অবস্থা। এই সময় তিনি খবর পেলেন মহেন্দ্র পর্বতে
অবতার পরশুরাম রয়েছেন, তিনি তার সমস্ত যা কিছু আছে ধন সম্পত্তি ইত্যাদি সব অকাতরে দান করে দিচ্ছেন। খবরটি পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন, গিয়ে বললেন, আমি ভরদ্বাজ পুত্র দ্রোণ, আমি এখন প্রবল আর্থিক সংকটে পড়েছি, আপনার কাছে এসছি কিছু ধনলাভের আশায়, আমায় একটু সাহায্য করুন। একটু সমস্যায় পড়লেন পরশুরাম, লজ্জিতভাবে বললেন তার যা কিছু অর্থ সম্পদ যা ছিল সব দিয়ে দিয়েছেন, কারণ তিনি এটি ঘোষণা করা মাত্রই ব্রাহ্মণরা ছুটে এসে নিয়ে গেছে। এখানে অনেক আমার এই শ্রোতার মধ্যে ব্রাহ্মণ আছেন জানি, তারা কিছু মনে করবেন না যেন, কিন্তু এটি মহাভারতে এইভাবে বলা আছে, আমি শুধু সেটি তুলে ধরছি। সব ব্রাহ্মণ একরকম কখনোই নয় অবশ্যই, কিন্তু অনেক ব্রাহ্মণের মধ্যে এই একটা অর্থস্পৃহা খুব কাজ করে দেখা যায়। যখন দ্রোণ এসে শুনলেন ব্রাহ্মণরা এসেই সব কিছু নিয়ে চলে গেছেন আর কিছুই নেই, হতাশ হলেন। তখন পরশুরাম বললেন, এক কাজ করতে পারো, আমার কাছে কিন্তু অনেক অস্ত্র আছে, সাংঘাতিক সব অস্ত্র, চাইলে সেগুলো তোমায় দিতে পারি। দ্রোণের সেটি ভালো লাগলো, কারণ তিনি তো অস্ত্রবিদ্যা শিখছেন। তা বললেন, বেশ, তো আপনার কাছে আমি প্রার্থনা করছি, আপনি যদি সেগুলো দান করেন এবং প্রয়োগবিদ্যা শিখিয়ে দেন। সম্মত হলেন পরশুরাম। তিনি সেই অস্ত্রের সংকেত, প্রয়োগ, সংবরণের পদ্ধতি সব শিখিয়ে দিলেন দ্রোণকে, এবং সেগুলো দ্রোণ সেগুলি নিয়ে সমৃদ্ধ হয়ে সোজা চলে গেলেন পাঞ্চালে দ্রুপদের কাছে। তার মনে পড়ল দ্রুপদ তাকে কথা দিয়েছিল বন্ধু, যে তাকে সাহায্য করবে প্রয়োজনে। এতদিন যাননি, শুধু শুধু ভিক্ষার্থীর মতো সেখানে যাবেন না, কিছু একটু সঙ্গে নিয়ে যাবেন। যদি দ্রুপদ তাকে সাহায্য করেন অর্থ দিয়ে, তাহলে দ্রোণ অন্তত তার এই উন্নত মানের যে প্রযুক্তি, অস্ত্র প্রযুক্তি, সেটি দিয়ে দ্রুপদকে সাহায্য করবেন প্রত্যুপকারে। তাই স্ত্রী পুত্রকে নিয়ে তিনি রওনা হলেন রাজা দ্রুপদের বাড়ির অভিমুখে। সেখানে গিয়ে সভাগৃহে ঢুকে বললেন, দ্রুপদ, আমি তোমার সেই বন্ধু দ্রোণ, আমাকে তোমার মনে আছে? দ্রুপদ কিন্তু খুব অন্যায় আচরণ করলেন। এমন আচরণ অস্বাভাবিক নয়, এখনকার দিনে তো এরকম বহু দেখি। দ্রুপদ বললেন তাচ্ছিল্যেশ্বরে, যেন বন্ধুকে সে চিনতেই পারছে না। বলছে, ব্রাহ্মণ, শিক্ষা দীক্ষা তোমার ভালো নেই বুঝতে পারছি, তোমার বুদ্ধি পরিপক্ক হয়নি, কার সঙ্গে কি ব্যবহার করতে হয় তুমি জানো না। তুমি যে আমায় সখা বলে সম্বোধন করছো সে বিষয়ে বলি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ যেমন জীর্ণ জড়ো হয়ে ওঠে, পুরনো বন্ধুত্ব জীর্ণতা প্রাপ্ত হয় এক সময়। আগে যে এক সময় আমরা বন্ধু ছিলাম সেও এখনও জীর্ণতা প্রাপ্ত হয়ে গেছে। আমরা একই উদ্দেশ্য নিয়ে একই আশ্রমে যখন ছিলাম তখন বন্ধু ছিলাম, কিন্তু এখন তো তা নয়। বন্ধুত্ব হয় সমানে সমানে। তুমিই বলো, অব্রাহ্মণ কি কখনো ব্রাহ্মণের বন্ধু হয়? একজন রথচারী ব্যক্তি কি কখনো রথহীন ব্যক্তির বন্ধু হয়? অর্থাৎ আমার গাড়ি আছে, আমি কি কখনো তোমার বন্ধু হতে পারি? তোমার তো গাড়ি নেই, তুমি হেঁটে রাস্তা পার হও, সেটি তো হয় না। বন্ধুত্ব চিরকাল স্থায়ীও হয় না, সময়ের সাথে সাথে তার পরিবর্তন হয়। সুতরাং তোমাকে আমি বন্ধু বলে স্বীকার করি না। দ্রোণ স্ত্রী পুত্রের সামনে যেভাবে অপমানিত হলেন, লজ্জিত হলেন, তাতে তিনি নিজের পজিশনটাকে একটু ভদ্রস্থ করার জন্য এবং তিনি যে বন্ধু বা সখা সম্বোধন করেছেন সেটি যে অন্যায্য নয়, হয়তো সেটি বোঝানোর জন্য কিছু বললেন দ্রুপদকে। দ্রুপদ কিছু শুনতে চাইলেন না। তিনি পরিষ্কার বলে দিলেন, তুমি নির্বোধ। দরিদ্র কখনো ধনীর বন্ধু হয় না, মূর্খ কখনো পণ্ডিতের সখা হয় না। আমার তো মনেও পড়ছে না আমি কখনো তোমায় এই ধরনের কথা দিয়েছি বলে। দেখো, তুমি আমার এখানে প্রার্থী হয়ে এসেছো, তা এই রাতের মতো তুমি এখানে থাকতে পারো, কিছু খেটে নিও, এর বেশি কিছু দিতে পারবো না। অপমানিত দ্রোণ ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আমাকে এই অপমান করার ফল তুমি শীঘ্রই পাবে, বলে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন রাজপ্রাসাদ থেকে।
অপমানের রাগে জ্বলতে জ্বলতে দ্রোণ স্ত্রীপুত্রকে নিয়ে পা বাড়ালেন শ্যালক কৃপাচার্যের বাড়ির অভিমুখে হস্তিনাপুরে। যে পাঞ্চালে তার শৈশব থেকে কেটেছে, বড় হয়েছেন, সেই প্রিয় পাঞ্চাল তার কাছে কিন্তু বিষময় হয়ে গেল চিরকালের জন্য। একটা গভীর ক্ষত সৃষ্টি করলো তার হৃদয়ে। সেটি নিরাকরণ করা বাস্তবিক সম্ভব নয়। পরিস্থিতি যে মানুষকে কিরম বদলে দেয়, মানুষের চরিত্রকে কিভাবে নিয়ন্ত্রণ করে, দ্রোণের জীবন সেটির প্রত্যক্ষ প্রমাণ, উজ্জ্বল দৃষ্টান্ত। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা করছেন দ্রোণ, এবং আত্মপ্রতিষ্ঠা যখন করতে চায় মানুষ, নিজেকে নিয়ে তো ভাবতে হয় যে আমি এই জায়গায় অ্যাচিভ করব, আমি এরকম হব, আমি একটা পদে উঠব, একটা কিছু লক্ষ্য আমার আছে। যখন এত বেশি চিন্তা করে মানুষ, তখন নিজের অজান্তেই সে কিন্তু একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, বুঝতে পারে না। এবং যত আত্মকেন্দ্রিক হয়, তার মধ্যে থেকে কিন্তু উদারতার অভাব ঘটতে থাকে। উদারতা একটি মহৎ গুণ মানুষের, সেটি তার মধ্যে কিন্তু জাগ্রত হওয়ার কোনো লক্ষণই থাকে না, উপায় থাকে না। আত্মপ্রতিষ্ঠার তো প্রয়োজন আছে নিশ্চয়ই, কিন্তু সেটি করতে গিয়ে যদি উদারতাকে বিসর্জন দিতে হয়, তাহলে সেটি খুব দুঃখের। দ্রোণের ক্ষেত্রে এটি দেখছি। আমরা সমাজে এমন মানুষ অনেক দেখি, খুব চেষ্টা করে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, করে একটা জায়গায় চলে এসেছে, সম্মানজনক জায়গায়, কিন্তু একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, উদারতার অভাব। দ্রোণের মধ্যে কিন্তু এটি আমরা লক্ষ্য করি। এই মুহূর্তে কৃপাচার্য ছাড়া দ্রোণের সহায়তা করার মতো কেউ নেই। কিন্তু দীর্ঘ পথ তিনি পেরিয়ে স্ত্রীপুত্রকে নিয়ে উপস্থিত হলেন কৃপাচার্যের কাছে। কৃপাচার্যের গৃহ হস্তিনানগরের কাছাকাছি। তিনি তখন রাজকুমারদের অস্ত্রগুরু। হস্তিনাপুর রাজভবন তখন তার ঘরবাড়ি হয়ে গেছে। আর খুব ভালো অস্ত্রবিদ ছিলেন কৃপাচার্য, কিন্তু ভালো অস্ত্রবিদ হলেই তো অস্ত্রশিক্ষক হওয়া যায় না। তার জন্য নিরন্তর চর্চা করা দরকার, অধ্যবসায় দরকার, আরও উন্নতি স্পৃহা থাকা দরকার। সেগুলো কৃপাচার্যের ছিল না। একটা নিশ্চিন্ততা তার মধ্যে এসে গেছিল, খাওয়া পড়ার একটা নিশ্চিন্ততা। অনেক মানুষের এরকম হয়, তার উচ্চাকাঙ্ক্ষা নেই, উচ্চাসা নেই, ওই খেয়ে পড়ে আছে, একরকম পেয়ে তো যাচ্ছি, কোনো সমস্যা নেই, ভালোই তো আছি, আর অত শিখে টিকে কী হবে, এই তো চলছে ভালো। কৃপাচার্য ওই নিয়েই সন্তুষ্ট ছিলেন নিজের জায়গায়। তা যাই হোক, ভীষ্ম এবং ধৃতরাষ্ট্র দেখছিলেন আপাতত এর চেয়ে ভালো কোনো অস্ত্রগুরু পাওয়া যাচ্ছে না, সুতরাং কৃপাচার্যই অস্ত্রগুরু থাকুক। আর কৃপাচার্যের কাছে শেখা মানে সেটা প্রাইমারি স্কুলের শিক্ষারই সমতুল্য। তা কৃপাচার্যের কাছে উপস্থিত হলেন পুত্র এবং স্ত্রীকে নিয়ে দ্রোণ। একদিন রাজকুমাররা লক্ষ্য করলেন যে তাদের গুরু কৃপাচার্যের সঙ্গে একটি ছোট্ট ছেলেও আছে, ফুটফুটে সাদা, দেখতে সুন্দর এবং খুব মিশুকে। সে প্রায়ই কৃপাচার্যের সঙ্গে আসে, ঘোরে, যায়। তার অস্ত্রবিদ্যাও বেশ ভালো, এমনকি প্রয়োজনের সে একটু সাহায্যও করে শিখতে। যখন দুর্যোধনরা 100 ভাই শিখে টিকে চলে যেত রাজপ্রাসাদে, পাণ্ডবরা কিছু সময় থেকে যেত এক দিন, আরও একটু শেখার জন্য, কিছু জানার জন্য। সেই সময় ওই ছেলেটি তাদেরকে আবার শিখিয়ে দিত, কৃপাচার্য কী শিখিয়েছেন সেটি আবার বুঝিয়ে দিত। এই ছেলেটি হলেন অশ্বত্থামা। খুব মিশুকে, ভালো ছেলে, তাদের সঙ্গে সখ্যতা গড়ে উঠতে কোনো অসুবিধা হলো না। কিন্তু এই অশ্বত্থামা কে, কৃপাচার্যের সঙ্গে তার কি পরিচয়, তার বাবা কে, এই নিয়ে তাদের জানার কোনো আগ্রহই হলো না। অশ্বত্থামাও জানালো না এবং দ্রোণও আত্মপ্রকাশ করলেন না। কিন্তু একদিন হঠাৎ একটা বলের মতো জিনিস নিয়ে এই কৌরব পাণ্ডবরা খেলা করছিল। মহাভারতে বিটা বলে একটি শব্দের উল্লেখ আছে। বিটা মানে ওই কোনো কাপড় বা কাগজ দিয়ে তৈরি বলের মতো কোনো বস্তু, যেটা নিয়ে ওরা খেলছিল। খেলতে খেলতে সেটি একটি কুয়োর মধ্যে পড়ে গেল। আশপাশে সেটা কি করে উদ্ধার করা যাবে এমন কোনো উপায় পাচ্ছে না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ তাদের চোখে পড়ল একটু দূরে প্রান্তরের মধ্যে একজন ব্রাহ্মণ যাগযজ্ঞ করার কিছু কাজ করছেন, যাগযজ্ঞ করতে বসবেন। তিনি মেদহীন, পেটানো শরীর, তার গায়ের রং একটু চাপা, গলায় উপবীত আছে, চুলে খানিক পাকও ধরেছে, ব্রাহ্মণ বলেই মনে হচ্ছে। তারা সোজা গিয়ে সেই ব্রাহ্মণের কাছে গিয়ে বলল
যে হে ব্রাহ্মণ, আমাদের ওই বলটা কুয়োর মধ্যে পড়ে গেছে, কোনোভাবেই সেটার উদ্ধার করতে পারছি না, আপনি কি আমাদের একটু সাহায্য করবেন? সেই ব্রাহ্মণ ছিলেন, বুঝতেই পারছেন, দ্রোণ। দ্রোণ বললেন, সে কি, তোমরা না ক্ষত্রিয় কুলে জন্মেছ? কীরকম অস্ত্র শিক্ষা করছো যে কুয়োর মধ্যে থেকে একটা বল তুলতে পারছো না? লজ্জায় মাথা হেঁট হয়ে গেল সমস্ত রাজকুমারের। মুচকি হেসে দ্রোণ বললেন, যদি ওটা আমি তুলে আনতে পারি আমাকে খাওয়াবে তো? এই বয়স্ক মানুষরা যেমন ছোটদের সঙ্গে একটু মজা করে নানা রকম, এ অনেকটা মজা করে বলা আর কি। তা সেটা শুনে যুধিষ্ঠির, সবার চেয়ে বড় যুধিষ্ঠির, বললেন যে কৃপাচার্যের যদি অনুমতি হয় তাহলে আপনাকে একদিন কেন, প্রতিদিনই উত্তম ভোজন করানো যেতে পারে। দ্রোণ তখন সকলকে নিয়ে সেখানে এলেন এবং সবাইকে চমকে দিয়ে নিজের হাতের আংটিটা খুলে কুয়োর মধ্যে ফেলে দিলেন। সবাই ভাবলো এ কি, এমনিতেই বলটা পাওয়া যাচ্ছে না, তার মধ্যে আবার এই আংটিটাও গিয়ে পড়ল। তখন দ্রোণ নলখাগড়ার বন থেকে কিছু খাগের তীর তৈরি করলেন, বললেন, দেখো আমি কি করি। এমন ক্ষমতা কিন্তু আর কারো নেই, সত্যি কথাই। দ্রোণ হাতে করে ছুঁড়ে তীরটা ফেললেন কুয়োর মধ্যে, সেটি গিয়ে বলটাকে বিদ্ধ করলো। তারপর একের পর এক তীর ফেলতে লাগলেন এবং সেটা এমন সুন্দরভাবে একটার পেছনে একটা যুক্ত হয়ে গেল যে একটা দড়ির আকার নিয়ে নিল। তারপর সেটি টানতে টানতে ওপরে চলে এলো। বালকরা তো দেখে অবাক, এমন জিনিস তারা কখনো দেখেও নি, শোনেও নি। ভাবটা কিন্তু দ্রোণ তাদের হাতে বলটা যখন দিলেন তখন তার মনের ভাবটা এই রকম যে আর এমন কি, যখন তখন আমি এরকম করে দেখাতে পারি। রাজকুমাররা তার পরিচয় জানতে চাইল, বলল, এমন তো কখনো আমরা দেখিও নি, শুনিও নি যে হয় বলে। আপনি কে ব্রাহ্মণ? আপনি যে এইভাবে আমাদের উপকার করলেন, আমরা আপনাকে কিভাবে প্রতিদান দিতে পারি? এমনই তো সুযোগ খুঁজছিলেন দ্রোণ। কুয়ে পতিত বলের মতোই তার দারিদ্র লাঞ্ছিত জীবন অপমানের পরিত্যক্ত কূপের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল। একের পর এক ঘটনাক্রমে সেই কূপ থেকে বেরিয়ে আসার, সৌভাগ্যের সূর্যালোক দেখার একটা সম্ভাবনা তৈরি হলো। দ্রোণ এই সুযোগটাই খুঁজছিলেন। তিনি বালকদের বললেন, তোমাদের বেশি কিছু করতে হবে না, তোমরা মহামতি ভীষ্মের কাছে গিয়ে জানিও কি দেখেছ, আর আমাকে যেমন দেখলে সেটিও বলো, তারপর যা করার উনি করবেন, তোমাদের ভাবতে হবে না। দীর্ঘকাল ধরে নিষ্ঠা ভরে কঠোর অনুশীলন করেছেন দ্রোণ, দুরূহ অস্ত্র কৌশল আয়ত্ত করেছেন, তার মধ্যে আত্মবিশ্বাস পূর্ণ মাত্রায় আছে। তিনি জানেন একজন সমজদার মানুষ অবশ্যই আমায় চিনতে পারবেন, না চেনার কোনো কারণ নেই, এই আত্মবিশ্বাস কিন্তু দ্রোণের আছে। রাজকুমাররা ভীষ্মকে গিয়ে সমস্ত বৃত্তান্ত জানালো। ভীষ্ম বুঝতে পারলেন, চিনতেও পারলেন, ভাবলেন রাজকুমারদের উপযুক্ত আচার্য এবার এসে গেছে। তাকে ডেকে আনতে নির্দেশ দিলেন। রাজকুমাররা দ্রোণকে নিয়ে রাজভবনে এলেন। ভীষ্ম জানতে চাইলেন দ্রোণের এখানে আসার কারণ কি। দ্রোণ সবিস্তারে সব জানালেন, সেই ছোট থেকে সেই অগ্নিবেশের আশ্রমে যাওয়া, দ্রুপদের সঙ্গে বন্ধুত্ব, কৃপির সঙ্গে বিবাহ, অশ্বত্থামার জন্ম, দারিদ্র, কষ্ট, দ্রুপদের কাছে অপমান, এই সব কিছু জানালেন। জানিয়ে শেষে বললেন, উপযুক্ত শিষ্য পাবো আশা করেই আমি এখানে এসেছি। আপনি যেমনটি অস্ত্রশিক্ষা আশা করেন আমি আপনার সেই স্বাদ পূর্ণ করতে পারবো বলেই মনে করি। দ্রোণ এটাও জানতেন কৃপাচার্য যেটি শেখাচ্ছেন সেটি বেশি দূর অগ্রসর হওয়ার নয়, সেটি খুব ভালোই বুঝতেন। আর তাকে অপছন্দ করার কোনো কারণও ছিল না দ্রোণের, তিনি তো এমন শিক্ষক আচার্যই চাইছিলেন। তখন ভীষ্ম ভাবলেন যে এই মানুষটিকে অস্ত্রগুরু করার পিছনে অবশ্যই একটা যুক্তি আছে, একটা নয় দুটো যুক্তি আছে। এমনিতে তো দ্রোণ অবশ্যই শ্রেষ্ঠ অস্ত্রগুরু, দ্বিতীয়ত পাঞ্চাল থেকে প্রত্যাখ্যাত হয়েছেন। এই পাঞ্চালের সঙ্গে হস্তিনাপুরের দীর্ঘকালের একটু নরম গরম সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল না, আবার যে খুব যুদ্ধবিগ্রহ হতো এমনও নয়, কিন্তু একটা শত্রুতার ভাব, মানে বন্ধুহীনতার ভাব ছিল। এবার যদি পাঞ্চাল প্রত্যাখ্যাত দ্রোণকে এখানে আশ্রয় দেওয়া হয় এবং অস্ত্র শিক্ষক রূপে
নির্বাচিত করা হয় তাহলে রাজনৈতিক দিক থেকে হস্তিনাপুর কিন্তু লাভবান হবে। এই সব ভেবে ভীষ্ম বললেন, আজ থেকে আপনি রাজকুমারদের অস্ত্রগুরু হলেন। ভালো করে অস্ত্র শিক্ষা দিন আপনি রাজকুমারদের। আহার আবাস নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি জানবেন কুরুবাড়ির সকলেই আপনার অনুগত, এখানকার রাজত্ব সম্পদ সব আপনারও। হস্তিনাপুরের রাজবাড়ির বিধিসম্মত আচার্য নিযুক্ত হওয়ার পর দ্রোণের কিন্তু একটু চিন্তা হলো কৃপাচার্যের জন্য। তার আশ্রয়দাতা শ্যালক কৃপাচার্যের কথা তার মনে এলো। তিনি বললেন, তাহলে কৃপাচার্যের কি হবে? এতদিন তো তিনি অস্ত্রগুরু ছিলেন এবং তিনি যথেষ্ট অভিজ্ঞ অস্ত্রজ্ঞ ব্যক্তি, সকলেই জানেন। আমি এদের আচার্য হলে তখন কৃপাচার্য কি করবেন? ভীষ্ম বললেন, আরে না না, কৃপাচার্যের জায়গাতেই থাকবেন। তার কখনো কোনো সম্মানহানি হবে না, ভরণ পোষণেরও সমস্যা হবে না। কিন্তু আমার পৌত্রদের অস্ত্রশিক্ষার ভার আপনাকেই নিতে হবে। ত্বং গুরুর ভব পৌত্রানাম আচার্যস্তং মতৌ মম। ভীষ্ম আচার্য দ্রোণের জন্য একটি সুদৃশ্য ভবনের ব্যবস্থা করলেন, নগদ টাকা পয়সা দিলেন এবং অন্নপান ভোজনের জন্য যাতে পরমুখাপেক্ষী না হতে হয় তার জন্য ধনধান্যের ভাণ্ডারও খুলে দিলেন। এটাই তো স্বপ্ন ছিল দ্রোণের, কিন্তু সেটা যে এমনভাবে সফল হবে সেটা তিনি ভাবতেও পারেননি। ছেলেকে আর পিটুলি গোলা জল খাওয়াতে হবে না। গভীর কৃতজ্ঞতায় দ্রোণের হৃদয় আপ্লুত হয়ে গেল। বাল্যবন্ধু দ্রুপদের নির্মম ব্যবহার যেমন চিরকাল হয়ে থাকবে, তেমনি হস্তিনাপুর রাজবাড়ির যে এই অন্ন ঋণ, এটিও তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। বোধ করি নিজের গৃহের চেয়েও আপনার হয়ে গেল হস্তিনাপুর রাজভবন। বিশেষ করে তার সমবয়সী গঙ্গাপুত্র ভীষ্ম, সমমানসিকতার মানুষ, দেখলেন তিনি ভীষ্মকে তার সমস্ত যন্ত্রণা কষ্টের কথা কত মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনেছেন। সমব্যথী সমহৃদয়বান মানুষ ভীষ্ম। দ্রোণের খুব আনন্দ হলো। অস্ত্রশিক্ষা শুরুর একেবারে প্রথম পর্বে আচার্য দ্রোণ তার শিষ্যদের বললেন, আমার মনে একটা গভীর গোপন ইচ্ছা আছে। তোমাদের অস্ত্রশিক্ষা হয়ে গেলে তোমরা আমার অভিলাষ পূর্ণ করবে তো? কথা দাও। এটি তার গুরুদক্ষিণা হবে আর কি। 100 ভাই চুপ, দুর্যোধনরা যে 100 ভাই, পাণ্ডবদের মধ্য থেকে একমাত্র অর্জুন এগিয়ে এলেন। এসে বললেন, আমি আপনার ইচ্ছা পূর্ণ করব আচার্য। অর্জুন জানে না আচার্যের কি অভিলাষ, কি বলতে পারেন, কত কঠিন হতে পারে সেই গুরুদক্ষিণা কোনো ধারণা নেই। কিন্তু তিনি প্রথমেই কথা দিয়ে দিলেন, আমি আপনার ইচ্ছা পূর্ণ করব। অর্থাৎ গুরু নির্বাচিত হবার সঙ্গে সঙ্গে অর্জুন নিজেকে নিবেদন করে দিয়েছে গুরুর চরণে। গুরু যা আদেশ করবে সেটিই তো আমার পালনীয়, তার চেয়ে ভালো কিছু হতে পারে না। গুরুর প্রতি যেই শ্রদ্ধা, বিশ্বাস, নির্ভরতা, যে সে শিষ্যকে তো গুরু ভালোবাসবেনই, এতে তো কোনো সন্দেহ নেই। 105 জনের মধ্যে একা অর্জুন গুরুর কাছে এই শপথ করেছে, আপনি যা বলবেন সেটিই করব। এর প্রতি তো একটি আলাদা স্নেহ, আলাদা দৃষ্টি অবশ্যই থাকা উচিত। দ্রোণ অর্জুনকে কাছে টেনে নিলেন, মাথায় চুম্বন করলেন, বুকে জড়িয়ে ধরলেন। তার চোখ জলে ভরে এলো। ভাবতে পারেননি তার জন্য আত্মনিবেদন করতে পারে এমন কেউ এখন আছে বলে। অশ্বত্থামাকে ডেকে তার হাতে অর্জুনের হাতটি দিয়ে বললেন, অশ্বত্থামা, আজ থেকে অর্জুনকে তোমার প্রিয় সখা বলে জানবে। অশ্বত্থামা অর্জুনকে জড়িয়ে ধরল, অর্জুনও অশ্বত্থামাকে জড়িয়ে ধরল, কিন্তু একটু সংকোচে। তারপরেই সেই আলিঙ্গন মুক্ত হয়ে অশ্বত্থামার চরণ ছুঁয়ে প্রণাম করে অর্জুন বলল, আজ থেকে আমি আচার্যের মতো আপনারও অধীন হলাম। গুরুবৎ গুরুপুত্রেষু, ভারতবর্ষের প্রাচীন শিক্ষা আমার অর্জুনের মধ্যে লক্ষ্য করছি। দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষাদান শুরু হবার কিছুকালের মধ্যেই তার যশ ছড়িয়ে পড়ল চতুর্দিকে। বলা হয় বর্তমান দেরাদুনই নাকি তার সেই অস্ত্রশিক্ষার জায়গা ছিল। দ্রোণের ডেরা সেই থেকে দেরাদুন, এবং দেরাদুনে যারা গেছেন তারা হয়তো দেখেছেন পাহাড়ের কোলে এরকম একটি মন্দির আছে। বলা হয় নাকি ওখানেই আচার্য দ্রোণ থাকতেন, সত্যি মিথ্যে জানা যায় না, এরকম আছে। তার নাম অনুসারেই নাকি দেরাদুন হয়েছে। তা এই দ্রোণের কাছে
প্রধানত অর্জুনের অসাধারণ অস্ত্র শিক্ষার কৌশলের কারণেই তার নাম চারদিকে ছড়িয়ে পড়েছিল এবং সারা ভারতবর্ষ থেকে বহু শিক্ষার্থী আসতে লাগলো। সেই সুরসেন মথুরা থেকে অন্ধক, বৃষ্ণীয়, বংশীয় সবাই এলো এবং অবশ্যই কর্ণ কৃপাচার্যের আশ্রমেই ছিল কৌরব পাণ্ডবদের সঙ্গে, সেও অস্ত্রচালনা শিখছিল। কৃপাচার্যের আশ্রম থেকে কৌরব পাণ্ডবদের সঙ্গে কর্ণও এলেন দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতে। দ্রোণাচার্য কিন্তু কখনো তাকে সুতপুত্র বলে রিজেক্ট করেননি। অনেকের এই ভুল ধারণা আছে, এটি কিন্তু একদম ভুল। মহাভারতে পরিষ্কার লেখা আছে তিনি কৃপাচার্যের কাছ থেকে অস্ত্র শিক্ষা শুরু করেছিলেন এবং তারপর চলে এসেছিলেন দ্রোণাচার্যের আশ্রমে এবং সেখানে খুব ভালোভাবে অস্ত্র শিক্ষা চলতে লাগলো তার। তবে সকলকে ছাড়িয়ে ছাপিয়ে সবার আগে ফার্স্ট বয়ের যে আসনটা নিয়ে নিলেন সে হচ্ছেন অর্জুন। সেটি তার নিষ্ঠা, অধ্যবসায়, একাগ্রতা, পরিশ্রমের বিপুল সামর্থ্য। তার প্রতি তো সকলের একটা আলাদা দৃষ্টি আসবেই, আচার্যের স্নেহ দৃষ্টি এবং সতীর্থদের ঈর্ষা দৃষ্টি, এটাই স্বাভাবিক। কিন্তু অর্জুনের প্রতি আচার্যের স্নেহ দৃষ্টি, ভালোবাসা থাকলেও আচার্যের মনে কিন্তু একটু অস্বস্তি হচ্ছিল। তিনি চাইছিলেন আসলে অশ্বত্থামাই সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ হন, কিন্তু দেখা যাচ্ছে যতবার পরীক্ষা করছেন অশ্বত্থামা খুব ভালো অস্ত্রচালনা শিখছেন, সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন, কিন্তু অর্জুনের চেয়ে পিছিয়ে পড়ছেন। তখন দ্রোণ একটু কৌশল অবলম্বন করলেন, ভাবলেন ছেলেকে একটু স্পেশাল কোচিং দিতে হবে। একটা কৌশল করলেন কি, প্রতিদিন সকালে সকলকে ঘটি টটি নানা রকম জিনিস দিয়ে জল আনতে পাঠাতেন। সবাইকে দিতেন ছোট মুকোলা ঘটি বা কমণ্ডলু, আর অশ্বত্থামাকে দিতেন বড় মুকোলা ঘটি, যাতে অশ্বত্থামার জলটা তাড়াতাড়ি ভরা হয়ে যায়। আগে অশ্বত্থামা চলে আসবে, সেই সুযোগ অশ্বত্থামাকে একটু অতিরিক্ত শিখিয়ে দেবেন। সবার সামনে তো শেখানো যাবে না, অশ্বত্থামা রাজকুমারদের সঙ্গেই আছে, সুতরাং একসঙ্গেই তাদের সবার শিক্ষা চলছে, আলাদাভাবে শেখানোর উপায় নেই। এই একটু আড়ালে যদি স্পেশাল কিছু শিখিয়ে দেওয়া যায়। কিন্তু বুদ্ধিমান অর্জুন সেখানে আছেন, তিনি কদিনের মধ্যেই ধরে ফেললেন আচার্যের কৌশল এবং সদ্য তিনি শিখেছেন বারুণাস্ত্র প্রয়োগ, কি করে জল ভরতে হয় দ্রুত। তিনি বারুণাস্ত্র প্রয়োগ করে দ্রুত জল ভরে ফেললেন এবং অশ্বত্থামার সঙ্গে একত্রে আসতে লাগলেন আচার্যের কাছে। আচার্য তো এবার মুশকিলে পড়ে গেলেন, আত্ম উপায় নেই, অর্জুনকেও শেখাতে হবে, ফেরাতে পারবেন না। তিনি চাইছেন অর্জুনের চেয়ে অশ্বত্থামাকে বড় করবেন। দেখুন, অনেকে বলেন অর্জুনের প্রতি আচার্যের পক্ষপাতিত্ব আছে, এখনও কিন্তু তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অর্জুনকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, সব কিছু দিতে চান, কিন্তু তার চেয়েও বেশি দিতে চান নিজের পুত্রকে, অশ্বত্থামাকে। সুতরাং কোথায় পক্ষপাতিত্ব? এখন পক্ষপাতিত্বর কোনো স্থান নেই। শিক্ষার একেবারে শেষ পর্যায়ে তখন প্রায় সব শিক্ষা হয়ে গেছে, প্রচুর কষ্টসাধ্য শিক্ষা। এই সময় বেশিরভাগ শিক্ষার্থী হতোদ্যম হয়ে পড়ে, আর পারে না, যাক অনেক তো শিখেছে, আর কি শিখব। কিন্তু তখনও আসল শিক্ষাটা বাকি আছে, শব্দভেদীবান, সেটি তখনও আচার্য শেখানোর কোনো নামগন্ধ করছেন না। যারা খুব মেধাবী ছাত্র হয় তারা জানে কতটা শিখেছি আর কতটা শেখা বাকি আছে, সেটি তাদের নজরে থাকে। কিন্তু তিনি তো সেই শেখানোর নাম করছেন না। সবাই এখানে মনে হয় শিক্ষা শেষ হয়ে গেছে, ঠিক আছে এবার বাড়ি যাই, হয়ে গেছে, অনেক শিখেছি। তা দ্রোণ ভেবেছিলেন সবার যখন হয়ে যাবে শেখা, সব চলে যাবে, সবাই চলে যাবার পর আলাদাভাবে অশ্বত্থামাকে তিনি ওই শব্দবিধিবানটা শিখিয়ে দেবেন, অন্তত একটা স্পেশাল থাকুক নিজের ছেলের কাছে। তা সেটাও দেখছেন যে অর্জুনের মতিগতি কিন্তু একটু অন্যরকম। সে কিন্তু নাছোড়বন্দা, ভালো অস্ত্রবিদ সে হতেই হবে, তার মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞ ভাব আছে। সেই বুঝে আচার্য একদিন বললেন কি তার পাচককে, যে শোনো, এই অন্ধকারে কখনো অর্জুনকে খেতে দেবে না, আর আমি যে তোমাকে এটা বললাম এটা ভুলেও অর্জুনকে বলবে না। একটা বিরাট কম্পাউন্ডের মধ্যে আচার্যের ভবন, আর আশপাশে সব তার শিক্ষার্থীরা রয়েছে। মনে করুন শান্তিনিকেতনের পরিবেশ যেন, অনেকটা ওই রকম ধরে নিন। সেখানে ছাত্ররাও রয়েছে, রেসিডেন্সিয়াল স্টুডেন্ট, তারা সব রয়েছে, আর দ্রোণও রয়েছেন। সেই অত রাজপুত্র শুধু হস্তিনাপুরেরই নয়, সারা ভারতবর্ষের বহু
100 কি তারও বেশি হবে সব রাজপুত্ররা রয়েছে, কি ভদ্রবংশ সন্তানও আছে। কর্ণ তো আছেন, তিনি তো রাজপুত্র নন, এমন ভালো যোদ্ধা বীরও আছেন, মানে শিখছে যারা। তা সেখানে আলাদা একটা রান্নাঘর আছে, সেখানে গিয়ে দ্রোণ পাচককে এটি বলেছেন। কিন্তু দ্রোণাচার্য এসব বললে কি হবে, উদ্যোগী পুরুষের কাছেই তো ভাগ্যদেবী স্বেচ্ছায় ধরা দেন, তাকে তো আটকানো কোনোভাবে যায় না। একদিন সকলে খেতে বসেছে, সব ছেলেরা একসঙ্গে খাচ্ছে, হঠাৎ উতলা হাওয়ায় প্রদীপটা গেল নিভে। কয়েকজন চুপচাপ বসে আছে, আলো আসুক, আলো জ্বলুক, আলো আসুক বলবো না, লোডশেডিং তো নয়, প্রদীপ নিভে গেছে, আলোটা জ্বলুক তো খাবো। কেউ কেউ খাচ্ছেও। তা অর্জুন ভাবলো এই বসে বসে অন্ধকারে চুপচাপ বসে বসে সময় নষ্ট করব কেন। অর্জুনের মধ্যে এই কালক্ষেপ ব্যাপারটা নেই, অর্জুন কালক্ষেপ কখনো পছন্দ করে না। এই খাওয়ার ব্যাপার তো একটু খেয়ে নিলেই হলো। তা অর্জুন খেতে শুরু করেছে, তা থালায় হাত দিয়ে খাবার নিচ্ছে, মুখে পুড়ছে। কিছুক্ষণ পর হঠাৎ অর্জুনের খেয়াল হলো, আরে বেশ তো, আমি তো দেখতে পাচ্ছি না চোখে, অথচ হাতটা ঠিক থালায় যাচ্ছে, থালা থেকে আমার মুখে আসছে এবং আমি খেয়ে যাচ্ছি। তাই এটা যদি হয় তাহলে অন্ধকারে তো অস্ত্র চালানোও যেতে পারে। এর ফল হলো সুদূর প্রসারী। সেই রাতে সকলেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম ভেঙে গেল দ্রোণের। শুনতে পেলেন কোত্থেকে একটা শাঁ শাঁ শব্দ আসছে। কিসের শব্দ বুঝতে তার বাকি রইল না। কথায় আছে, সাপের হাঁচি বেদেও চেনে। দ্রোণ বুঝতে পারলেন কি হয়েছে, বেরিয়ে এলেন। এসে দেখছেন একা অর্জুন অন্ধকারে কোনো এক অদৃশ্য লক্ষ্যকে স্থির করে একের পর এক তীর চালিয়ে যাচ্ছেন অব্যর্থ নিশানায়। দেখে চমকে গেলেন। প্রতিভা যার রক্তে, তাকে কি কোনোভাবে আটকানো যায়? কেউ তাকে আটকাতে পারে না, সে নিজের পথেই নিজে এগোবে। একটি ঘটনার কথা মনে পড়ছে, আপনারা এখনকার দিনের ঘটনা আপনারা অনেকেই হয়তো জানেন। কোন একটি ক্রিকেট সফরে সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি রুমমেট ছিল। মাঝরাত্রিরে একটা ঠুকঠাক আওয়াজে সৌরভ গাঙ্গুলির ঘুম ভেঙে যায়। উঠে দেখে সেই ঘরের মধ্যে সচিন তেন্ডুলকর প্যাড গ্লাভস পরে শ্যাডো প্র্যাকটিস করছে। তখন মধ্যরাত। বহু সেঞ্চুরির মালিক সচিন, আগামীকালই ম্যাচ, রাত থেকে ঘুম থেকে উঠে শ্যাডো প্র্যাকটিস করছে। পরের দিন একটা সেঞ্চুরি হলো। প্রতিভা যদি রক্তে থাকে সে এরকমই হয়, কোনোভাবে তাকে আটকানো যায় না। অর্জুন সেই অস্ত্রবিদ্যা প্রয়োগ করে চলেছে। অভিভূত মোহিত আচার্য এগিয়ে এলেন, মাথায় হাত রাখলেন অর্জুনের এবং গভীর তৃপ্তিতে বললেন যে আজ থেকে আমি তোমায় শ্রেষ্ঠ অস্ত্র শিক্ষাদান করব, পৃথিবীতে যাতে কেউ তোমার সমকক্ষ না থাকে। এটি তার আশীর্বাদও বটে, পুরস্কারও বটে। এবার থেকে দ্রোণ অর্জুনকে শ্রেষ্ঠ অস্ত্রবিদ করে গড়ে তোলার জন্য কথা দিলেন, সত্য প্রতিজ্ঞা করলেন। তার বন্ধুর মতো নয়, তার বন্ধু সত্য প্রতিজ্ঞা করেও সেটিকে বিস্মৃত হয়েছেন বা অগ্রাহ্য করেছেন। দ্রোণ তা নন, তিনি ব্রাহ্মণ কুলের সন্তান, সত্যের মর্ম বোঝেন। তিনি সত্য প্রতিজ্ঞা করলেন, আমি তোমাকে শ্রেষ্ঠ অস্ত্রবিদ করে তুলব। করা উচিত তো, এমন ছাত্রকেই তো এই পক্ষপাতিত্বটা করা উচিত। যদি তিনি না করতেন তাহলে বলতাম আচার্য হিসেবে তিনি যোগ্য নন, তার মধ্যে কোনো সহৃদয়তা নেই, তিনি নির্মম নির্দয়। কোনো শিক্ষক বা আচার্য তার ছাত্র বা শিষ্যকে যদি উপযুক্ত দেখে তাকে তো অবশ্যই সাহায্য করা উচিত, না করাটাই তো অপরাধ। তবে দ্রোণ সম্পর্কে এরকম অপবাদ আছে যে তিনি নির্দয় হয়েছিলেন, অবশ্যই, এটা অস্বীকার করছি না। ভবিষ্যতের বেশ কিছু ঘটনাতে আমাদের মনে হবে দ্রোণ একটু নির্দয় হয়েছিলেন, তবে সেটা কর্ণের ক্ষেত্রে অন্তত নয়। কর্ণের ক্ষেত্রে আমরা কিন্তু দ্রোণকে কখনো নির্দয় বলতে পারি না। কর্ণকে তিনি সুতপুত্র হিসেবেই জানতেন, সবাই যেমন জানতো তেমনি জানতেন, এবং কুরুকুমারদের সঙ্গে একত্রে অস্ত্রশিক্ষাও দিয়েছিলেন। কর্ণ তো সেই প্রাইমারি লেভেল থেকে অস্ত্রশিক্ষা শিখছেন কৃপাচার্যের কাছে, সেখান থেকে ভর্তি হয়েছিলেন দ্রোণাচার্যের আশ্রমে, তখন কোনো আপত্তি তিনি করেননি। মহাভারতকার জানাচ্ছেন কর্ণ যখন কৃপাচার্যের আশ্রমে শিক্ষারত তখন থেকেই অর্জুনকে হিংসা করত, কারণে অকারণে কটু কথা শোনাতো।
অনর্থক প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে অর্জুনকে অপমান করে মজা পেত। এসবই তিনি করতেন প্রাণাধিক প্রিয় বন্ধু দুর্যোধনের প্রশ্রয়ে। দেবর্ষি নারদ জানিয়েছিলেন, ভীম এবং অর্জুনের অস্ত্রদক্ষতা দেখে কর্ণের রাগ ক্রমশ বেড়েই চলছিল। আর দুর্যোধনের মধ্যে যে জন্মগত একটা পাণ্ডব বিদ্বেষ ছিল তার সঙ্গে অনেকটা মিলে গেল কর্ণের এই মানসিকতা। ফলে দুজনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হতে দেরি হলো না। কর্ণ খুব ভালো ছাত্র ছিলেন, কোনো সন্দেহ নেই, নাহলে অত বড় বীর হলেন কি করে। অবশ্যই ভালো ছাত্র ছিলেন, নিজের খামতিটা কোথায় সেটা তিনি খুব ভালোই বুঝতে পারছিলেন। কিন্তু কোনোভাবে অর্জুনকে অতিক্রম করতে পারছেন না বলে তার রাগ এবং হিংসা ক্রমশ বেড়ে যাচ্ছিল। মাথা চাড়া দিয়ে উঠছিল অর্জুনের প্রতি তার বিদ্বেষ। দ্রোণাচার্য সবই বুঝতে পারছিলেন, কিন্তু রাজবংশের পারিবারিক ব্যাপারে মাথা ঘামাতে চাইছিলেন না। তিনি ন্যায়সঙ্গত কি করা উচিত সেটি সবার সামনে বলছিলেন, যে যেটা নিতে পারো নিয়ে নাও। ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা তো নিশ্চয়ই ভালো, তাতে শিক্ষা খুব ভালো হয়, কিন্তু যদি কূটকৌশল অবলম্বন করতে হয় তবে সেটি সর্বনাশ ডেকে আনে। কর্ণ কি করলেন, একদিন দ্রোণকে একা পেয়ে সুযোগ বুঝে বললেন, গুরুদেব, আমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ কৌশল শিখতে চাই। সকল শিষ্যের প্রতি তো আপনার সমদৃষ্টি, আপনি নিজের পুত্রের সঙ্গে পর্যন্ত আমাদের মতো এক ব্যবহার করেন, পুত্রকেও আমাদের চেয়ে অধিক প্রশ্রয় দেন না, একরকম দেখেন। অভিজ্ঞ দ্রোণাচার্যের বুঝতে অসুবিধা হলো না কর্ণ কেন এরকম আড়ালে আবডালে এসে এই কথাগুলো বলছে এবং তার স্তুতিগান করছে, প্রশংসা করছে, হয়তো স্তাবকতাও হয়ে যাচ্ছে। ঠিক তাই, একটু পরেই কর্ণ বলছেন, আমি ব্রহ্মাস্ত্র বিদ্যা শিখতে চাই, সেই জন্যই আপনাকে এই কথা বলছি, যাতে আমি অর্জুনের সমকক্ষ হতে পারি, তার সঙ্গে সমানে সমানে যুদ্ধ করতে পারি। যুদ্ধ? দ্রোণাচার্য তো অবাক, এ তো সবে শিক্ষা পর্ব চলছে, এখনই যুদ্ধের ভাবনা, তাও আবার ব্রহ্মাস্ত্র দিয়ে? কার বিরুদ্ধে? না শ্রেষ্ঠ শিষ্য ছাত্র অর্জুনের বিপক্ষে। অর্জুন যোগ্য হওয়া সত্ত্বেও এখনও ব্রহ্মাস্ত্র প্রার্থনা করেনি। আসলে এটা তো প্রার্থনা করার বিষয় নয়, ব্রহ্মাস্ত্র তো লাভ করার বিষয়। সেটি যোগ্যতা দেখিয়ে লাভ করতে হয়, প্রার্থনা করে পাওয়া যায় না। তখনই দ্রোণের কাছে পরিষ্কার হয়ে গেল কর্ণ এবং অর্জুনের তফাৎটা। বিনা আয়াসে সর্বোচ্চ ক্ষমতা অর্জন করতে যে চায়, সে আর যাই হোক, সে কিন্তু অসংযত, হঠকারী, অপরিণাম বুদ্ধি। অস্ত্রশিক্ষার পাশাপাশি যে নীতিশিক্ষাও দেন দ্রোণ, সেটি কর্ণ যে গ্রহণ করেনি সেটি খুব ভালো বুঝতে। এমন শিষ্যকে কখনোই ব্রহ্মাস্ত্র দেওয়া যায় না, সেটি ধর্মসঙ্গত হবে না। কিন্তু কর্ণ তো শিষ্যও বটে, আর শিষ্য মানে তো সে তো সন্তান তুল্য, তাকে মুখের ওপর দেব না বলা যায় না। তাই একটু ঘুরিয়ে নরম করে দ্রোণ বললেন, দেখো কর্ণ, ব্রহ্মাস্ত্রের অধিকার আছে, আমাদের শাস্ত্র যা বলছে, ব্রহ্মাস্ত্রের অধিকার আছে শুধু ব্রাহ্মণের, সৎচরিত্র ব্রতচারী ক্ষত্রিয়ের, এমনকি সর্বত্যাগী সন্ন্যাসীও ব্রহ্মাস্ত্র লাভ করতে পারে, অন্য কেউ নয়। দ্রোণ ভুল কিছু বলেনি, কিন্তু মহাভারতে বহু জায়গায় এরকম দেখা যায়, ব্রহ্মাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে এই নিয়মগুলো বলা আছে, এর যে ব্যতিক্রম হয়নি তা নয়, তবে সেটা খুব সামান্যই। পরবর্তীকালে দ্রোণ যখন অর্জুনকে, তার প্রিয় শিষ্য অর্জুনকে ব্রহ্মাস্ত্র বিদ্যা দান করছেন, দেওয়ার আগে তিনি পই পই করে বলছেন অর্জুনকে, দেখো অর্জুন, এই অস্ত্র সকল অস্ত্রের শ্রেষ্ঠ, অপ্রতিরোধ্য। তুমি কিন্তু কোনোভাবেই মানুষের ওপর এই অস্ত্র প্রয়োগ করবে না, তাতে জগৎ ধ্বংস হয়ে যাবে। তুমি যথেষ্ট সংযত হয়ে এই অস্ত্র ধারণ করবে। একমাত্র তোমার বিরুদ্ধে যদি কেউ অস্ত্র প্রয়োগ করে, তাকে বাধা দেওয়ার জন্য এটি প্রয়োগ করতে পারো, নচেত নয়। আসলে ব্রহ্মাস্ত্র প্রয়োগ না করতে পারলেও সঙ্গে থাকাটা খুব গুরুত্বপূর্ণ, তাতে অন্তত শত্রুরা আক্রমণ করতে সাহস পাবে না। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। অর্জুন তার এই গুরুর কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে কখনো ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেননি, তাহলে আর 18 দিন ধরে যুদ্ধ চালানোর প্রয়োজন হতো না, একদিনেই সমস্ত কৌরব পক্ষকে সাবার করে দিতে পারতেন অর্জুন। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেননি, করেছেন একেবারে শেষে, অশ্বত্থামা যখন ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করলেন তার প্রতিরোধে, যেটি দ্রোণ বলেও দিয়েছিলেন। দ্রোণ অবশ্য পুত্রকে, অশ্বত্থামাকে এই অস্ত্রটি দিয়েছিলেন, যদিও তার পুত্র ক্রোধী এবং অসংযমী প্রকৃতির ছিলেন, তবুও
তাকে দিয়েছিলেন, এবং তিনি অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র সংবরণের প্রয়োগটাও জানতেন না। এক্ষেত্রে অবশ্যই দ্রোণাচার্যের আচার্য সত্তার চেয়ে পিতৃসত্তাটা প্রধান হয়ে উঠেছিল। যাই হোক, তিনি বরাবরই একটু পুত্রের প্রতি স্নেহ দুর্বল ছিলেন। তা কর্ণকে যে ব্রহ্মাস্ত্রবিদ্যা শেখালেন না, এটি তার সঠিক সিদ্ধান্ত। কারণ পরবর্তীকালে দেখা যায় কর্ণ অনেক ক্ষেত্রে একটু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। আসলে কর্ণ তো একজন ভাগ্যহত পুরুষ। দেখুন, অর্জুন জন্মের পর পিতা, মাতা এবং বড়দার কাছ থেকে যে নৈতিক শিক্ষাটি পেয়েছিলেন, একটা সুন্দর আশ্রমিক পরিবেশ পেয়েছিলেন, কর্ণের কপালে কিন্তু সেটি জোটেনি। অধিরথ এবং রাধা খুব ভালো মানুষ ছিলেন, ভালো জিনিসই শেখাতেন, কিন্তু সেটা পাণ্ডু, কুন্তি বা যুধিষ্ঠিরের সমগোত্রীয় ছিল না। অর্জুন যেখানে তপস্যালব্ধ সন্তান, কর্ণ সেখানে অনভিপ্রেত সন্তান। তাই উভয়ের মানসিকতা একটা তো তফাৎ ছিলই। তাই দেখি কর্ণ তার ইচ্ছা পূর্ণ না হওয়াতে আচার্যকে নানা কটু কথা বলে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। দ্রোণাচার্যের কিছু করার ছিল না, তিনি যা করেছেন সেটি অবশ্যই ধর্মসঙ্গত। স্মরণ করে দেখুন, পিতা ভরদ্বাজ পুত্র দ্রোণকে অস্ত্র শিক্ষা দিতে পারলেও কখনো দেননি, পাঠিয়ে দিয়েছিলেন অগ্নিবেশ্যের কাছে, নিজের যোগ্যতা প্রমাণ করে সে ব্রহ্মাস্ত্র লাভ করুক। অধিকার থাকতে পারে, কিন্তু অনুমতি নেওয়া প্রয়োজন, এবং সেটি গুরুর কাছ থেকে। কারণ এটি অর্জন করতে হয় শাস্ত্র নির্দিষ্ট পথে, চেয়ে পাওয়া যায় না। বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা দ্রোণের কাছে আসছিলেন। এই সময় একটি ছেলে এলো, সে নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য। প্রতিদিন অনেক ছেলেই আসে, এবার একলব্য এসছে দ্রোণাচার্যের কাছে। গায়ের রং কালো, ধূলি ধূসরিত দেহ, মাথায় ঝাঁকড়া চুল, প্রায় জটার রূপ ধারণ করেছে, পরনে মৃগচর্ম, অরণ্যচারী মানুষ যেমন হয়। একলব্য এসে অস্ত্রশিক্ষা করতে চাইলেন দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য তাকে গ্রহণ করলেন না, কারণ তার মনে হলো রাজপুত্র বা ভদ্র শহুরের সন্তানদের পাশে অরণ্যচারী যুবককে শিক্ষা দেওয়াটা ঠিক হবে না। অনেকেই একে বর্ণ বৈষম্য বা জাতিভেদ প্রথা বলে নিন্দা করেন, কিন্তু আচার্য দ্রোণ যে বর্ণ বৈষম্য বা জাতিভেদ প্রথা মানতেন এমন কোনো দৃষ্টান্ত মহাভারতে কিন্তু দেখা যায় না, বরং উল্টোটা দেখা যায়। উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ বংশে জন্মে তিনি কিন্তু ক্ষত্রিয় কর্ম গ্রহণ করেছিলেন, এমনকি তার শিষ্যমণ্ডলীতে সারথীপুত্র কর্ণকেও রেখেছিলেন। সুতরাং জাতি বৈষম্য ব্যাপারটা দ্রোণাচার্যের মধ্যে অন্তত ছিল না। তিনি যে অরণ্যচারী এক ছেলেকে শতাধিক ভদ্রবংশীয় শিক্ষার্থীর সঙ্গে একত্রে শিক্ষা দিতে চাইলেন না, এর একটা অন্য কারণ থাকতে পারে। একলব্য একাকী মানিয়ে নিতে পারতেন তাদের সঙ্গে? কখনো কি উপহাসের পাত্র হতেন না তার বেশভূষা, চালচলন, কথাবার্তা, চেহারার জন্য? তখন তো বর্ণ বৈষম্যটা আরও বেশি প্রকট হতো। শিক্ষাঙ্গনে বর্ণবিদ্বেষ, বর্ণ বৈষম্য তো খুব খারাপ, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর এই বর্ণবিদ্বেষ দূর করার কাজ তো একা আচার্যের নয়, সমাজের এবং পিতা মাতা এবং সমাজ যদি সন্তানকে বা ছেলে মেয়েদের এই শিক্ষাটা ঠিক মতো দেয়, তাহলে কিন্তু অনেকটা কাজ সুবিধে হয়। আচার্য একা কিন্তু এটা করতে পারে না, সম্ভব নয়। বর্ণ বৈষম্যের প্রসঙ্গে আরেকটু কথা বলার আছে, যদিও সময় হয়ে গেছে, ওইটুকুনি বলে আমি শেষ করছি। বিশিষ্ট মহাভারত গবেষক শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুড়ী তার মহাভারতের প্রতিনায়ক গ্রন্থে একলব্য অধ্যায়ে জানাচ্ছেন, একলব্য ছিলেন উত্তর রাজস্থানের কাছে অবস্থিত নিষাদ রাজ্যের রাজা হিরণ্যধনুর পুত্র। এই নিষাদরা ভারতবর্ষের প্রাচীনতম জনগোষ্ঠী। মহাভারতেরও আগে তৈত্তরীয় ও বাদশনীয় সংহিতাতে, এমনকি রামায়ণেও এদের উল্লেখ আছে। মহাভারতের সময় তাদের বনবাস ছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কিন্তু তারা শূদ্র সম্প্রদায়ভুক্ত ছিল না। তাদের নিজস্ব একটা আইডেন্টিটি ছিল, সেটি সেই বেদের সময় থেকে, যা শূদ্র সম্পর্কিত ধারণার সঙ্গে মেলে না। তাদেরকে বলা যেতে পারে অনার্য। যেমন আমরা বাঙালিরা যারা বাঙালি নয় তাদের বলি অবাঙালি, তেমনি যারা আর্য নয় তারা অনার্য। অনার্য মানে খারাপ কিছু নয়। মাঝে মধ্যেই আর্যদের সঙ্গে তাদের বিরোধ বেঁধেছে, শেষ পর্যন্ত একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংও হয়েছে দুপক্ষের মধ্যেই। পারস্পরিক মেলামেশা বা প্রয়োজনে অপরকে সাহায্য করতেও দেখা গেছে দুপক্ষকেই। কুরুক্ষেত্র যুদ্ধে দুপক্ষই এই নিষাদরা ছিল।
তার চেয়েও বড় কথা, ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে একলব্য সম্মানিত অতিথির আসন গ্রহণ করেছিলেন, তাকে আমন্ত্রণ করে ডাকা হয়েছিল। এমনকি শিশুপাল কৃষ্ণ নিন্দা যখন করছেন তখনও একলব্যের নাম উচ্চারিত হয়েছে। সুতরাং একলব্য বর্ণবৈষম্যের শিকার, এই তত্ত্ব কিন্তু অচল। তবে অস্ত্রশিক্ষার আগ্রহে আগত একলব্যকে গ্রহণ করতেই পারতেন আচার্য দ্রোণ, সেটি আমাদের মনে হয়। যদি তার বাহ্যরূপের তার পছন্দ না হয়ে থাকে তবে নিজের কাছে কিছুদিন রাখতে পারতেন, কি কৃপাচার্যের কাছে দিতে পারতেন। কৃপাচার্য তো তখন বেকার মানুষ, দিতেই পারতেন, তাকে সুসংস্কৃত পরিমার্জিত করে তুলতে পারতেন, তারপর একত্রে রেখে শেখানো যেতে পারত। এইটুকু উদারতা আচার্য দ্রোণের কাছে আমরা আশা করতেই পারি, তিনি করতেই পারতেন। কিন্তু আচার্যের মধ্যে ওই যে বলেছিলাম, পরিস্থিতির কারণে আত্মপ্রতিষ্ঠার জন্য উদারতার একটু অভাব হয়ে গিয়েছিল। আচার্যের মধ্যে উদারতার একটু অভাব ছিলই। সেই কারণে রাজকুমারদের রূপে মুগ্ধ দ্রোণ আমাদেরকেই বঞ্চনা করলেন এক মহাবীরকে লাভ করার পক্ষে। তবে আচার্য দ্রোণ একলব্যকে ফেরত পাঠিয়ে দিলেও একলব্য অসাধারণ অন্তর্গত শক্তি সহায় একলা পথে এগিয়ে চলেছিলেন। আপন বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে তিনি একলাই জ্বলে উঠেছিলেন। আগামী দিনে তার কথাও কিছুটা আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।